আসসালামু আলাইকুম গাইস। তারপর বলো, কেমন আছো তোমরা? তো গল্পের না মোবাইল তো ভালোবাসা পাটা নিয়ে আইসা করছি। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। ওই কুত্তার বাচ্চা জানোয়ার, আমার কাছে আসবি না। তোকে দেখলে আমার নিজেকে মেরে ফেলতে ইচ্ছে করছে। তুই দূরে যা, হারামের বাচ্চা। বাসর ঘরে দরজা খুলে ঢুকতে গিয়ে নিজের কাছে কথাটা শুনে শুভর যেন পা চলছে না। শরীরের প্রতিটি কোষে এক তীব্র দহন অনুভব করছে সে। নিধির লাল টকটকে চোখগুলোর দিকে সে তাকাতে পারছে না। শুভ কোনো মতে নিধির দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে ছুঁতে আসিনি নিধি। আমাকে তো আগেই ছুঁয়েছিস। আমাকে অপবিত্র করেছিস, আমাকে ধর্ষণ করেছিস। এখন কি ভেবেছিস বিয়ে করে আমার কাছে থাকবি? তোর মুখে থুতু দিতে ইচ্ছে করছে। নিধি, আমি তোমাকে ভালোবাসি। জানোয়ার, কুকুরের বাচ্চা, হারামির জাত, তোর ওই নোংরা মুখে ভালোবাসা কথাটা মানায় না। তুই আমার জীবনটা শেষ করে দিয়েছিস। আজ তোর জন্য আমি সমাজের মুখ দেখাতে পারবো না। শুভ দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে। তার চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। সে জানে সে ভুল করেছে। এক মুহূর্তের উন্নয়নে সে তার ভালোবাসার মানুষটার ক্ষতি করে ফেলেছে। কিন্তু এই ভালোবাসার তীব্রতা কতখানি সেটা কি কেউ বুঝবে না? শুভ কাপা গলায় বলে, আমি জানি আমি অপরাধী নিধি। আমি সেই প্রায়শ্চিত্ত করার জন্যই তোমাকে বিয়ে করেছি। আমি তোমাকে সারা জীবন আগলে রাখতে চাই। আগলে রাখা? তুই আমায় আগলে রাখবি? তুই তো আমায় ছিঁড়ে খেয়েছিস। আমার বাবা মা নেই বলে আজ আমাকে এই জানোয়ারের হাতে তুলে দিতে হলো সবাইকে। তোর মতো একটা নোংরা ডেনের কিটের সাথে আমার বাসর হবে? নিধি বিছানা থেকে উঠে দাঁড়ায়। সে এক পা দুপা করে শুভর সামনে আসে। শুভ ভাবছে নিধি হয়তো তাকে ক্ষমা করবে, কিন্তু পরক্ষণেই এক তীব্র শব্দে ঘর কেঁপে ওঠে। নিধি তার পায়ের জুতো খুলে শুভর গালে সজোরে আঘাত করে। এই নে তোর ভালোবাসার পুরস্কার। এই জুতোর বাড়ি খাওয়ার যোগ্যতাও তোর নেই। তুই এই ঘরের মেঝেতে শুবি কুকুরের মতো। খবরদার বিছানার দিকে নজর দিবি না। নিজের বরকে জুতো দিয়ে মারলে বেশ, তুমি যা বলবে আমি তাই করব। নিধি, তুমি মারতে চাইলে আরো মারো, কিন্তু নিজেকে কষ্ট দিও না। তুই আমার সামনে থেকে যা। তোকে দেখলে আমার ঘৃণা হচ্ছে। তুই মরে যাস না কেন? তুই মরলে এই পৃথিবীটা একটু পরিষ্কার হতো। শুভ নিঃশব্দে ফ্লোরে বসে পড়ে। তার গালটা জুতোর বাড়িতে লাল হয়ে ফুলে উঠেছে, কিন্তু মনের ভিতরে যে ক্ষত তার কাছে এই শারীরিক ব্যথা কিছুই না। সে মেঝেতে শুয়ে পড়ে, নিধির দিকে এক পলক তাকায়। নিধি ঘৃণা ভরে মুখ ফিরিয়ে নেয়। পরের দিন ডাইনিং রুমে শুভর মা বাবা আর তার বড় ভাই বসে আছে। শুভ রুম থেকে বের হতেই তার মা কড়া গলায় বলে ওঠে, এই যে হারামজাদা এসেছে। কাল রাতে তো খুব আরাম করেছিস বাসর ঘরে, আর নিধি মার জীবনটা নষ্ট করে এখন শান্তি পাচ্ছিস? মা আমি খবরদার মা বলবি না। তুই আমাদের কুলাঙ্গার সন্তান। তোর মতো একটা অপরাধী যে আমার পেটে জন্মেছে এটা ভাবতে আমার মরে যেতে ইচ্ছে করছে। যা এখন খাবার টেবিল থেকে দূর হ। তোকে আজ থেকে আর ডাইনিংয়ে খেতে দেওয়া হবে না। মা আমি তো গত রাত থেকে কিছুই খাইনি। এইবার শুভর বাবা উঠে বলল, তুই খাবি না তো কি হয়েছে? তুই না খেয়ে মরলে আপদ বিদায় হবে। যা ঘরের কোণে গিয়ে পড়ে থাক। কাজের লোক যা বাসি খাবার দেবে তাই খেয়ে বেঁচে থাকবি। শুভর বড় ভাই আকাশ উঠে এসে শুভর কলার ধরে ঝাঁকুনি দেয়। তোকে এই বাড়িতে শুধু নিধির জন্য রাখা হয়েছে। নিধি যদি না বলতো তোকে কালই পুলিশে দিতাম। তুই আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছিস। এখন থেকে এই বাড়িতে তুই চাকরের চেয়েও অধম, মনে থাকে যেন। শুভ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তার নিজের বাড়িতেই সে আজ পরবাসী। নিধি ঘর থেকে বেরিয়ে আসে। সবাই তাকে আদর করে কাছে টেনে নেয়। নিধি শুভর দিকে তাকিয়ে বলে, মা এই লোকটা যেন আমার চোখের সামনে না পড়ে। ওকে দেখলে আমার বমি আসে। চিন্তা করিস না মা, ওকে আমরা আস্থা করেই রাখবো। তুই খেয়ে নে মা। শুভ এক কোণে দাঁড়িয়ে দেখে তার মা নিধিকে পরম মমতায় খাইয়ে দিচ্ছে, অথচ শুভর পেটে খিদের জ্বালা। সে ধীর পায়ে রান্নাঘরের দিকে যায়।
কাজের বুয়া তাকে এক প্লেট বাসি ডাল আর শুকনো রুটি দেয়। এই নিন ছোট সাহেব, আপনার জন্য এইটুকুই বরাদ্দ। শুভ চুপচাপ সেই বাসি খাবার নিয়ে মেঝেতে বসে খেতে শুরু করে। তার চোখের জল ভাতের থালায় পড়ছে। সে মনে মনে বলে, আমি সব সহ্য করব নিধি, শুধু তোমার জন্য। তুমি আমাকে ঘৃণা করলেও আমি তোমাকে ভালোবেসে যাব। হঠাৎ নিধি রান্নাঘরে আসে এক গ্লাস জল নিতে। শুভকে মেঝেতে বসে খেতে দেখে সে একরাশ ঘৃণা নিয়ে বলে, দেখ দেখ, জানোয়ারটা কেমন আরামে গিলছে। মানুষের রক্ত চুষে খেয়ে এখন বাসি রুটি খাচ্ছে। লজ্জা করে না তোর? নিধি, আমি তো কিছু বলিনি। নিধি আবারও বলল, চুপ কর, কথা বলে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবে। তুই তো একটা ধর্ষক, তোর তো বেঁচে থাকাই উচিত না। শুভর গলার কাছে দলা পাকিয়ে আসে। সে খাবারটুকু আর গিলতে পারে না। সে প্লেটটা রেখে উঠে দাঁড়ায়। আমি চলে যাচ্ছি নিধি, তোমার চোখের সামনে আর আসবো না। গেলেই ভালো, সারা জীবনের মতো চলে গেলে আরো ভালো হতো। শুভ নিজের অন্ধকার ঘরের দিকে পা বাড়ায়। শুভ নিধিকে ভালোবাসতো, কিন্তু নিধি শুভকে সবসময় এড়িয়ে চলেছে। গতদিন শুভ সুযোগ পেয়ে বাড়িতে নিধিকে একা পেয়ে জোর করে ধর্ষণ করে। তাই নিধির সাথে শুভকে বিয়ে দেওয়া হয়। সূর্যের আলো জানালার ফাঁক দিয়ে শুভর চোখে পড়ে। তার শরীরে প্রচণ্ড ব্যথা। সারা রাত শক্ত মেঝেতে শুয়ে থাকায় পিঠটা যেন আঠল হয়ে আছে। সে উঠে দাঁড়াতে দেখে নিধি আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। শুভকে উঠতে দেখে নিজের মুখটা বিষিয়ে ওঠে। এই হারামির বাচ্চা ঘুম ভাঙলো। মেঝের ধুলোবালির মধ্যেই তোর থাকা উচিত। বিছানায় উঠার চেষ্টা করবি না একদম। নিধি, একটু পানি পাবো? বুকটা শুকিয়ে আসছে। নিজের হাত নেই, ড্রেনের জল গিয়ে খা। আমার হাতের ছোঁয়া পানি খেলে তুই তো পবিত্র হয়ে যাবি, কিন্তু গ্লাসটা অপবিত্র হবে। যা, এখান থেকে বের হ। তোর মুখ দেখলে আমার সকালটা নষ্ট হয়ে যাবে। শুভ টলতে টলতে ঘর থেকে বের হয়ে আসে। ডাইনিং রুমে তার বাবা খবরের কাগজ পড়ছে। শুভকে দেখে তিনি কাগজটা সরিয়ে রাখে। তার চোখে মুখে চরম রাগ। কোনো লজ্জা শরম নেই তোর? এখনো এই বাড়িতে মুখ দেখাচ্ছিস? কাল রাতে কেন মরে গেলি না? বাবা, আমি খুব ক্ষুধার্ত, কাল থেকে কিছু খাইনি। খাবার? তোকে খাবার দেব? আমি আমার উপার্জনের? ও নো, তোর মতো একটা কুলাঙ্গারের পেটে যাবে? তুই এই বাড়ির কুকুরদের চেয়েও অধম। যা, বাগান পরিষ্কার করতে যা। কাজ না করলে এই বাড়িতে একদানা চালও পাবি না। শুভর মা রান্নাঘর থেকে বেরিয়ে আসে, আর হাতে নিধির জন্য বানানো গরম লুচি আর হালুয়া। শুভর দিকে তাকিয়ে তিনি কণ্ঠস্বরে বলে, আরে এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা বললাম কানে যায়নি? বাগানের ঘাসগুলো অনেক বড় হয়েছে, সেগুলো উপড়ে ফেল। তোর মতো জানোয়ারের জন্য বাড়িতে বসে বসে খাওয়ার দিন শেষ। মা, আমার খুব শরীর খারাপ লাগছে। জুতোর বাড়িতে গালটা ফুলে আছে। মরে যা না তাহলে। মরে গেলেই তো সব শুকে যায়। তুই বেঁচে থাকলেই আমাদের অপমান বাড়বে। পাড়া প্রতিবেশী যখন জিজ্ঞাসা করছে ছোট ছেলে কি করছে, এবং বিষ খেতে ইচ্ছে করে। শুভ আর কোনো কথা বলে না। সে শূন্য পেটে বাগানের দিকে যায়। রোদের প্রকৃতি বাড়তে থাকে। শুভ খালি হাতে ঘাস তুলতে শুরু করে। হাতের তালু ছিলে যাচ্ছে, রক্ত বের হচ্ছে, কিন্তু কারো কোনো খবর নেই। দেখো নিধি কুলাঙ্গারটা কেমনে ঘাস কাটছে। ওর জন্য তো এটাই উপযুক্ত কাজ। ও তো আসলে একটা ছোট লোক। ভাইয়া, ওকে দিয়ে আরো পরিশ্রম করানো উচিত। ওর মতো মানুষের চামড়া অনেক মোটা, এদের সহজে কষ্ট হয় না। কিছুক্ষণ পর নিধি নিচে নেমে আসে। তার হাতে এক বালতি নোংরা পানি। সে শুভর সামনে এসে দাঁড়ায়। এই যে মজনু সাহেব, কাজ বন্ধ করলি কেন? নে, এটা দিয়ে বাগান ভেজা। কথাটা বলেই নিধি বালতির নোংরা জল শুভর গায়ে ঢেলে দেয়। শুভ ভিজে একাকার হয়ে যায়। নোংরা জলের দুর্গন্ধ তার সহ্য নিতে কষ্ট হয়। নিধি, এটা কেন করলে? আমি তো কাজ করছি, ইচ্ছে হলো তাই করলাম। তুই তো নোংরা মনের মানুষ, তাই তোর শরীরটাও নোংরা হয়ে থাকা উচিত। আর শোন, আজ দুপুরে তোর জন্য কোনো ভাত নেই। মা বলেছেন তুই শুধু
পান্তা ভাত খাবি। শুভ কোনো প্রতিবাদ করে না, সে ভেজা শরীর নিয়েই কাজে মন দেয়। দুপুরে তাকে যখন এক বাটি পান্তা আর একটা পোড়া শুকনো ঝাল দেওয়া হয়, সে তাতেই তৃপ্তি খোদার জ্বালা মিটায়। তার বড় ভাই আকাশ পাশ দিয়ে যাওয়ার সময় শুভর প্লেটে পা দিয়ে ধাক্কা মারে। এই যে কুত্তা, ড্রেনের পাশে বসে খাচ্ছিস কেন? তোকে তো নোংরাময় জায়গায় গিয়ে খাওয়া উচিত ছিল। তুই আমাদের ফ্যামিলির কোলাঙ্গা। ভাইয়া, আমি তো আলাদা হয়েই খাচ্ছি, তোমাদের সামনে আসছি না। মুখ বন্ধ কর। তোর গলায় আওয়াজ শুনলে আমার পিত্তি জ্বলে যাচ্ছে। তোর কাজের জন্য আমি অফিসেও যেতে পারছি না। কেন যে নিধি তোকে বিয়ে করতে রাজি হলো? আমি হলে তোকে জেলে পাঠিয়ে পচিয়ে মারতাম। বিকেলে নিধি তার বান্ধবীদের বাড়িতে ডাকে। শুভ তখন ঘরে বসে নিজের ক্ষতগুলো পরিষ্কার করছিল। নিধি ঘরে ঢোকে, শুভকে এক ঝটকায় টেনে হিচড়ে বাইরে নিয়ে আসে। এই দেখ বন্ধুরা, এটা হলো আমার সেই ধর্ষক স্বামী, আমাদের বাড়িতে পোষা জানোয়ার। ছি নিধি, তুই এই নোংরা লোকটার সাথে থাকিস কি করে? সাদিয়া এটা বলে থামলো। থাকতে হয় রে, পাপ বিদায় একটা বলি তো লাগে। আমার বন্ধুদের সালাম কর। শুভ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সে অপমানে কুঁকড়ে যাচ্ছে। নিধি তাকে আরো অপমান করার জন্য সবার সামনে কান ধরে উঠবস করতে বলে। উঠবস কর, ততক্ষণ না আমি বলবো থামবি না। নিধি সবার সামনে এভাবে লজ্জা দিও না প্লিজ। লজ্জা তোর? আবার লজ্জা কিসের রে? যার চরিত্রই নেই তার আবার লজ্জা? কর বলছি, নইলে আজ রাতেও জুতোর বাড়ি খাবি। শুভ বন্ধুদের হাসাহাসির মাঝখানে কান ধরে উঠবস করতে থাকে। তার চোখ ফেটে জল আসে। সে মনে মনে শুভ একটাই কথা বলে, ভালোবাসা কি এতই অপরাধ? নিধি, আমি কি এতটাই খারাপ? রাত গভীর হয়। নিধি বিছানায় আয়েস করে শুয়ে থাকে। শুভ ফ্লোরের এক কোণে চাদর জড়িয়ে পড়ে থাকে। তার খুব জ্বর এসেছে। সে কাঁপতে নিধিকে ডাকে। নিধি, আমার খুব জ্বর, একটু ক্যাথা আর ওষুধ দেবে? মর্গে যা, তুই মরলে আমি বাজি ফাটিয়ে উৎসব করব। আমার ঘুমের বজ্রঘাত করবি না। একদম দরজা খুলে বাইরে যা, বাইরে গিয়ে মর। শুভ নিঃশব্দে উঠে বারান্দায় চলে যায়। আকাশের দিকে তাকিয়ে সে নিজের ভাগ্যকে গালমন্দ করে। বাড়ির সবাই যখন শান্তিতে ঘুমাচ্ছে, শুভ তখন অপমানের জ্বালায় আর জ্বরের ঘরে কাতরাচ্ছে। তার অপরাধ, সে নিধিকে ভালোবেসেছিল, আর তার চেয়ে বড় অপরাধ সেই ভালোবাসার নামে নিধিকে অসম্মান করেছিল। কিন্তু এই বাড়ির মানুষগুলো তাকে মানুষ হিসেবে গণ্য করতেও ভুলে গিয়েছে। এর সাথে আজকের পার্টটা এখানেই এন্ড করছি। তো পার্ট 1টা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর পার্ট 2 খুব তাড়াতাড়ি আসছে। আর পার্ট 1টা অনেকটা লং হয়ে গেছে, কিন্তু চেষ্টা করবো পার্ট 2টা অনেকটা ছোট করার। আর লাইক করতে কিন্তু ভুলিও না, আর সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, ওকে, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।